এই আমরা ঢুকে গেছি ইউথ হোস্টেল। আপনারা গরু ছাগল ট্রাকে করে ভরে নিয়ে যাওয়া দেখেছেন? মায়ের পাদপদ্মের মন্দির, এখানে ঢুকতে গেলে পানি লাগছে। কিছুদিন আগে যে দুর্ঘটনা ঘটেছিল, কিছু স্টুডেন্ট মারা গিয়েছিল। আজ বিজয়া দশমী। মা দুর্গার চলে যাওয়ার সময় মনটা সত্যি খুব খারাপ লাগছিল। সত্যি মনে ছিল কোথাও একটা চলে যাই। হঠাৎ মনে একটা গান বেজে উঠল। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মনে ভোলাই রে। যেই মনে এই গানটা বাজলো অমনি মনে হলো চলে যাই কবিগুরুর দেশে শান্তিনিকেতনে। আর যেই মনে হলো শান্তিনিকেতন, চট করে টিকিট কেটে চলে এলাম হাওড়া স্টেশনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং অন দ্য গো। আজ আমরা যাচ্ছি শান্তিনিকেতন। হঠাৎ করে প্ল্যান করেছিলাম বলে এসির টিকিট পাইনি, কিন্তু যেতে তো হবেই, তাই সেকেন্ড সিটিং এর টিকিট কেটেই বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা টিকিট কেটেছিলাম শান্তিনিকেতন এক্সপ্রেসের। সেকেন্ড সিটিং এর কামরা আমাদের। এই হচ্ছে সেকেন্ড সিটিং এর একটা বগি। সিটিংগুলো আপনারা বুঝতেই পারছেন, মোটামুটি ভালোই, খারাপ নয়। সেকেন্ড সিটিং এ যথেষ্ট ঠিকঠাক। ট্রেনে যেতে যেতে বাউল গান শোনার মজাই আলাদা। সো ফ্রেন্ডস, পৌঁছে গেছি শান্তিনিকেতন। এবার স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো বা রিক্সা ধরে আমরা যাব আমাদের হোটেল, মানে ইউথ হোস্টেলে। নেমে গেছি 12টা 15। এখানে প্রচণ্ড হিউমিডিটি আর ভীষণ গরম। এখন টোটো ধরবো আমরা। বাড়ি থেকে টোটো পেয়ে গেছি। বললো ওখান থেকে 50 টাকা। ওদিকে পুজো শেষ হয়েছে, একদম লাস্ট মিনিটের প্ল্যান এটা, যার জন্যে সেরকমভাবে হোটেল পাইনি। সব হোটেল বুক, প্রচুর ভিড় এখানে পুজোর সময়। আর সেরকম গরম, কলকাতা থেকে বেশি হিউমিডিটি, প্রচণ্ড গরম। আর দেখি ইউথ হোস্টেলে গিয়ে রিভিউ দেবো কেমন লাগে। এই আমরা ঢুকে গেছি ইউথ হোস্টেল। এই হচ্ছে রিসেপশন, দেখতে পাচ্ছেন সিসিটিভি বসানো রয়েছে, বুঝতে পারছি। তার আগে কথা বলিনি, তার আপনার সাথে কথা বলছি। আচ্ছা, ইউথ হোস্টেলে আমরা চেক ইন করে গেছি। হচ্ছে লিফট থেকে বেরোলাম। ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা, রুম নাম্বার 202। তো আপনাকে এটা দেখাই, করিডোর বেশ ভালো, নতুন বিল্ডিং একদম। তো এটা আমাদের রুম, আসলে দেখবেন। এটা হচ্ছে রুম। রুমের কোয়ালিটি এখন, যেহেতু নতুন বিল্ডিং, কোয়ালিটি এখনও বেশ ভালো। এসি রুম, দুটো চেয়ার দেওয়া আছে, খাটটা বেশ বড়, আরামসে দুজন অ্যাডাল্ট আর একটা বাচ্চা আরামসে থাকতে পারে। একটা সাইড টেবিল আছে, একটা আলমারি আছে, এদিকে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে উইথ ড্রয়ার। আলমারি, একটা আয়না দেওয়া আলমারি রয়েছে। টাওয়েল, সাবান সবই প্রোভাইড করছে এরা।
টয়লেটারিজ আছে। আর এই হচ্ছে বাথরুম, নতুন যেহেতু দেখতে পাচ্ছেন কন্ডিশন এখনো খুবই ভালো। ইভেন গিজারও পাবেন আপনারা। আমরা তো শুনেছিলাম এখানে ক্যান্টিন আছে, কিন্তু এসে শুনছি ক্যান্টিন বন্ধ হয়ে গেছে। অ্যাট প্রেজেন্ট এখানে ক্যান্টিন নেই। এদের খাবার যদি অর্ডার দেওয়া হয় তো পার্সেল এনে দেয়, আর এমনি সবই ভালো, তবে ক্যান্টিনটা বন্ধ হয়ে গেছে। বিকেল বিকেল একটু বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে। ওখান থেকে বিশ্বভারতীর দিকটা একটু যাব। সম্ভবত এখন খোলা নাও থাকতে পারে, তবে জাস্ট একটু ঘুরে আসা আর একটু মার্কেটটা ঘুরবো, কিছু কেনাকাটা করার ইচ্ছে আছে। আর কালকে আমরা তারাপীঠের দিকে বেরোবো, তো সেটার ব্যাপারেও গাড়ির দরদাম করব। তো কোথায় কম দাম কী হচ্ছে সবই আমরা ইনফরমেশান আপনাদের দেবো, এবং লিঙ্ক বলছি, ফোন নম্বর আমরা শেয়ার করে দেবো। চলুন একটু মার্কেটে যাই। শান্তিনিকেতনে এসেও একটু দুর্গাপুজোর আমেজ দেখতে পেলাম। এখনো লাইটিং করা গেটগুলো সুন্দর দেখা যাচ্ছে। এই জিনিসগুলো লোক সামলানো খুব মুশকিল। কেনাকাটার পর এবার একটু খিদে পেয়ে গেছে, তো এখানে মোমো স্টল থেকে এক প্লেট চিকেন মোমো নিয়ে নিলাম, 50 টাকা দাম। সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি তারাপীঠ পুজো দিতে। লোকাল ধরে যাবো এখান থেকে, কারণ এখানে গাড়ি বুকিং অনেকটাই বেশি পড়ছে। বললো লোকালসরা যে এখানে লোকাল ট্রেন অ্যাভেলেবেল, যা লাগবে 1.5 ঘন্টা, আপনাদের যাবো। আমরা পৌঁছে গেছি রামপুরহাট। আপনারা গরু ছাগল ট্রাকে করে ভরে নিয়ে যাওয়া দেখেছেন? এখানে পার হেড 40 টাকা নিলেও সেইভাবেই গরু ছাগলের মতো আমাদের নিয়ে যাওয়া হলো। 51টি শক্তিপীঠের মধ্যে একটি হলো তারাপীঠ। কাহিনী অনুযায়ী মায়ের নয়নতারাখানি এখানে এসে পড়েছিল। ঋষি বশিষ্ঠ প্রথম এখানে মা তারার পুজো শুরু করেন। আমরা এবার পুজো দিতে যাচ্ছি। এখানে আমাদের যিনি নিয়ে যান প্রত্যেকবার, প্রবোধ বাবু, পূজাশ্রী বলে এনার দোকানটি এখানে রয়েছে, ব্লু স্টার হোটেলের পরে। তো ওনার সাথেই যাচ্ছি, উনি খুব ভালো করে পুজো করান। আপনারা চাইলে আপনাদের আমরা নাম্বার ওখানে দিয়ে দেবো। তো এখন যাচ্ছি পুজো দিতে, ভিড় খুব। তো স্পেশাল লাইন নেব এক্সট্রা টাকা দিয়ে। এখানে দুরকম হয়, 300-500। আমরা 500 টাকাটা দিয়ে যাচ্ছি। তো ভেতরে আপনাদের দেখাচ্ছি। সাধক পামাখ্যাপাও এখানে মা তারার পুজো করতেন। তারাপীঠ কিন্তু তন্ত্র সাধনার জন্য খুবই প্রসিদ্ধ। কামাখ্যা মন্দিরের পরেই তারাপীঠের নাম সব থেকে বেশি উল্লেখযোগ্য তন্ত্র সাধনার জন্য। অনেক বড় বড় সাধকেরা কিন্তু এখানে এসে তন্ত্র সাধনা চর্চা করে গেছেন। চলো 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 চলো। এই আমরা 500 টাকার লাইনে যাচ্ছি। মায়ের পুজো হয়ে গেছে, খুব একটা ভিড় পাইনি যেহেতু 500 টাকা লাইনে গেছিলাম। এবার একটু শ্মশানটা দেখতে যাচ্ছি। কিন্তু আমি 500 টাকার লাইন পার হেড দিয়েও আমি দেখতে পাইনি ঠিক করে, ভীষণ ঠেলাঠেলি ভিতরে। ভেতরটায় তো অ্যাকচুয়ালি যতই আপনারা 500 টাকা দিয়ে যান, ভেতরে তো একটা জায়গায় গিয়ে সব এক, তো ঠেলাঠেলি আছে। কিন্তু ওই আর কি, আপনারা যদি নিজেরা একটু ধাক্কাধাক্কি করে নিতে পারেন তো ঠিক আছে, কিন্তু লাইনটা আপনাকে দিতে হবে না।
এখন একটু শ্মশানের দিকে যাচ্ছি, শ্মশানটা দেখবো। তারাপীঠ মহাশ্মশান এটি একটি অত্যন্ত পবিত্র স্থান এবং তন্ত্র সাধনার পীঠস্থান। সপ্তাহের ছাই জমে জমে এখানে একটি উঁচু ঢিবি তৈরি হয়েছে, যা তন্ত্র সাধনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নদীতে লাইন পড়ে গেছে, প্রচুর ভিড়। মা যখন সাধক মামাখেপাকে দর্শন দেন, তখন থেকেই মায়ের পাদপদ্ম এখানে রয়েছে। এখানে মায়ের পাদপদ্মের মন্দির, এখানে ঢুকতে গেলে পানি লাগছে, বিশাল লাইন, আমি আর লাইন দিতে পারছি না। এমনিত নদী উত্তর দিক থেকে প্রবাহিত হয়, কিন্তু শ্মশানের পাশে দ্বারকা নদী উত্তরমুখী, কারণ এটি মহাশক্তির উৎস। শ্মশানের এই পুকুরটিতে একবার পোড়া শোল মাছ জ্যান্ত হয়ে উঠেছিল। তখন থেকেই স্থানীয়রা মনে করে এই পুকুরে স্নান করলে সব রকম রোগ সেরে যাবে। প্রসাদ বলে ভালো, কালি কালি বলো, দূর হবে সব যম যন্ত্রণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। মায়ের দর্শন কমপ্লিট করে চলে এসেছি স্টেশনে। এবার রামপুরহাট থেকে ট্রেন ধরে বোলপুর যাব। আর ইচ্ছে আছে আজকে একটু রবীন্দ্রনাথের মিউজিয়ামটা দেখবো, বিশ্বভারতীর। চলুন। লোকাল ট্রেনের সংখ্যা কম বলে কিন্তু এখানে ট্রেনে খুবই ভিড় হয়, তাই বয়স্ক লোক বা বাচ্চা নিয়ে চেষ্টা করবেন লোকাল ট্রেনটা অ্যাভয়েড করতে। এখানে একজন স্টাফের সাথে কথা হলো, উনি বললেন যে টোটো গুলো এখানে যে বলে সব ঘুরিয়ে দেখার জন্যে, এটা কিন্তু এখান থেকে অনেকবার অবজেকশন জানানো হয়েছে এবং এরা ঠিকভাবে ঘুরিয়ে দেখাতে পারেও না, এরা জানেও না। বিশ্বভারতী এর জন্য ট্রেন স্টাফ রেখেছে যারা এখান থেকে সব কিছু ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারবে। তো প্লিজ সবাই এলে সেই স্টাফকে অ্যাভেল করবেন, এতে আপনারাও ভালোভাবে সব কিছু দেখতে পারবেন এবং এটা বিশ্বভারতীরও প্রফিট হবে। তো দেখা তো হলো না, ব্যাক করছি এই জন্য। তবে একটা জিনিস আপনাদের জানাই, যে আপনাদের একটা বোর্ড একটু আগে হয়তো দেখলেন, ইউনেস্কোর হেরিটেজ সাইট। তো ফার্স্ট টাইম ইন্ডিয়াতে লিভিং হেরিটেজ ঘোষণা করা হয়েছে এই বিশ্বভারতীকে, কারণ এটা স্টিল গোয়িং। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে তারাপীঠের হেক্টিক ট্যুরের পর আজকে বেরোয়েছি শান্তিনিকেতনের সাইট সিন। এখন যাচ্ছি কঙ্কালীতলা, আজ মঙ্গলবার আর এনার হ্যাপি বার্থডে, তো ওর জন্যই পুজো দিতে যাচ্ছি। 51 সতীপীঠের সর্বশেষ পীঠ কঙ্কালীতলার নামকরণ হয় মার কঙ্কাল পড়ার কারণে। মার কঙ্কাল খসে পড়ার পরেই মহাদেবের চৈতন্য ফিরেছিল বলে অনেকে একে চৈতন্যপীঠও বলে। মার স্বপ্নাদেশেই এখানে প্রথম পুজো শুরু হয়। আমরা চলে এসেছি কঙ্কালীতলায়। তো পুজোর তো ওখানে ডালা নেওয়া হয়েছে, লাইনও দেওয়া হয়েছে। ততক্ষণ আমি এখানে এলাম, এখানে একটা বড় কুমারী পুজো হচ্ছে, অনেক বাচ্চা বাচ্চা মেয়ে নিয়ে। আপনাদেরকে এটা দেখাবো আসলে। এ তলা তোমার তলা, এ তলা সবারই তো তলা। দেখলেন আপনারা সেরকম ছোট ছোট কতগুলো বাচ্চা কি সুন্দর কুমারী পুজো হচ্ছে, দেখতে খুব মিষ্টি লাগছে। তো এরকম এত এত বাচ্চা একসাথে এরকম কুমারী পুজো আমি আগে দেখিনি, তাই জন্য আপনারা একবার দেখাতে নিয়ে এলাম। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজোটা দেবো, তারপর ব্রেকফাস্ট করব, করে তারপরে বেরোবো। এই সতীপীঠের দেবীকে কেউ বলেন দেবগর্ভা, কেউ বলেন রত্নাগর্ভী।
কিছুদিন আগেও এখানে খোলা বেদিতে দেবীর পূজা হতো। এখন মন্দির হলেও দেবীর কোনো মূর্তি নেই, রয়েছে শ্মশানকালীর একটা বড় বাঁধানো ছবি। এখানে চৈত্র সংক্রান্তিতে 3 দিন ধরে মন্দিরে উৎসব চলে। মন্দিরের পাশের কুণ্ডেই পড়েছিল মায়ের কঙ্কাল। এখনো সেই কুণ্ডে কিছু পাথর আছে যা সতীর দেহাংশ বলে সবাই মনে করে। 20 বছর অন্তর অন্তর সেই পাথর তুলে পূজা করা হয় এবং আবার ডুবিয়ে দেওয়া হয়। এখানকার মহাদেবের নাম হচ্ছে কাঞ্চীশ্বর মহাদেব। এখন আমরা যাচ্ছি সৃজনী শিল্পী গ্রাম। আমরা চয়েস করে নিয়েছি, মানে অনেকবার তো শান্তিনিকেতন এসেছি, তো সব জায়গা দেখবো না, 3-4টে জায়গা আমরা চয়েস করেছি। এখানে একটু সময় কাটাবো, ধীরে সুস্থে দেখবো। তার মধ্যে প্রথমে এখানে পুজো দেওয়ার ছিল, এবার সৃজনী শিল্পগ্রামে একটু ঘুরবো। ওখানে আর্টটা খুব সুন্দর, বাউল গান টান হয়, ওখানে একটু সময় কাটাবো। তারপরে একটু আমার কুটির মানে কোপাই নদীর তীরে, ওখানে একটু যাবো, কেনাকাটার ব্যাপার। আর লাস্টে যাবো আমরা সোনাঝুরি ঘাটে। আমরা পৌঁছে গেছি সৃজনী শিল্পগ্রামে। পৌঁছে গেছি সৃজনী শিল্পগ্রাম। এটা হচ্ছে ইস্টার্ন সাইডের স্পেশাল আর্টস অ্যান্ড কালচারের একটা অনেক বিশাল এক্সিবিশন। তো আপনারা হয়তো এর আগে অনেকেই দেখেছেন, আমরাও দেখি। আসুন। এখানে ইস্টার্ন সাইডে প্রায় সবকটি রাজ্যেরই অ্যাকচুয়াল যে কালচার, যে ঐতিহ্য, সেটাকে খুবই সুন্দরভাবে এই বিভিন্ন রকম মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলা, উড়িষ্যা, বিহার, প্রায় সমস্ত রাজ্যই, এমনকি নর্থ ইস্ট সাইডেরও যে কটি রাজ্য সেগুলোকেও, এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেরও যে ঐতিহ্য সেটাকে খুবই সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
গহন পথে যাবার কালে ফিরে না চাই। জয় গুরু, জয় গুরু। তবে তোর পথের কাটায় আপন আপন রক্ত মাখা চরণ তলে একলা তলে। এখানে বাংলার হারিয়ে যাওয়া দৈনন্দিন জীবন জীবিকার একটা অংশ তুলে ধরেছে। এই যে ঢেঁকি, আমরা গল্পের বইতে পড়েছি ঢেঁকি শাল, আগেকার দিনে ঢেঁকিতে ধান ভাঙা হতো, সেগুলোই তুলে ধরেছে। রাঢ় বাংলার একটা পুরনো উৎসব যেগুলো এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। এই যে আমরা শুনেছি ভাদু গান, সেই উৎসবের একটা তুলে ধরেছে এখানে। একদিকে যেমন সিধু কানুর মাধ্যমে সাঁওতাল বিদ্রোহকে দেখানো হয়েছে, ঠিক আরেকদিকে ভগবান গৌতম বুদ্ধেরও প্রতীকী তৈরি করা হয়েছে। এই জন্য এক বিবিধের মাঝে মিলনকে অদ্ভুতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই সৃজনী শিল্পগ্রামে। সৃজনী শিল্পগ্রাম দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি আমার কুটির, একটু কেনাকাটা করবো আর গোপাল ধারে একটু টাইম স্পেন্ড করবো। বোলপুর থেকে মেন বিশ্বভারতীর মোড়টা থেকে যখনই আমরা খোয়াইয়ের দিকে যাই সাইড থেকে, এই দুদিকের এই সিনিক বিউটিটা ভীষণ ভালো লাগে। অসমতল ভূমি, পুরো লাল মাটি, দুদিকে সোনাঝুরি জঙ্গল, খুব সুন্দর লাগে। এখন আমরা চলে এসেছি আমার কুটির মানে কোপাই নদীর ধারে। বাংলার প্রত্যেকটা পার্টি ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজেদের বীর সন্তানদের অর্পণ করেছে। সেরকম বীরভূম জেলার বিপ্লবী সন্তানরা নিজেদের জীবন বিসর্জন দিয়েছে আমাদের স্বাধীনতা অর্জন করতে। এই সব বিপ্লবীদের নাম আমরা হয়তো আজ ইতিহাসের পাতায় খুঁজেও পাই না। সেরকম আমার কুটির সংস্থানটি আমাদের স্বাধীনতা সংগ্রামের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই ইতিহাস এবং বীরভূম জেলার অনেক বিপ্লবী সন্তানদের কাহিনী এখানে এই প্রদর্শনী কক্ষে তুলে ধরা হয়েছে। আপনারা প্লিজ শান্তিনিকেতন ভিজিট করলে আমার কুটির এবং এই প্রদর্শনী কক্ষ অবশ্যই দেখবেন। এখান থেকে চলেছি কোপাই নদীর ধারে, শূন্য কোপাই
চিরচির করে বয়ে চলেছে, আর দুদিকে তার সোনাঝুরির জঙ্গল। কি হয়েছে? আমার কুটির থেকে আমরা খেতে এলাম দুই কন্যা রেস্টুরেন্টে। অ্যাম্বিয়েন্সটা দেখুন, অসাধারণ। খাবার কোয়ালিটির রিভিউটা আমরা দেবো। আর এখানে কাঁসার জিনিস সব কিছু, ঘি রাখা, আপনাকে এটা দেখাচ্ছি, একটু দেখুন। কাঁসার ঘটিতে জল, কাঁসার গ্লাস, ঘি, সবই কাঁসার। তো কোয়ালিটি বুঝতেই পারছেন কীরকম। সেক্ষেত্রে আমাদের মাটন থালি, লাঞ্চ করে এবার যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। এখন 3টে মতন বাজে, অনেক টাইম আছে হাতে, একটু সময় নিয়ে ওখানে কেনাকাটা করব। লাঞ্চ খুব ভালো করেছি, রান্নার কোয়ালিটি খুব ভালো, তবে প্রাইসটাও সেরকম। মটন থালি আপনার 360 টাকা, চিকেন থালি 300 টাকা, কিন্তু রান্নার কোয়ালিটি ভীষণ ভালো। আর পুরোটাই দেখলেন, আপনারা দেখালাম কাঁসার থালা, পায়ের বাটিতে সমস্ত পরিবেশন। এদের নিজস্ব উপরে হোটেলও আছে। তো এখন যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে, একটু কেনাকাটা করব। এই টোটোতে করেই আমরা ঘুরছি। ফোন নাম্বার আমরা দিয়ে দেবো। দাদা আপনার নামটা? হ্যাঁ, সবুজ। এখানেই থাকবে। আচ্ছা, ওনার নাম্বার আমরা আপনাকে দিয়ে দেবো। খুব ভালো উনি ঘোরাচ্ছেন, আপনাদের সব ডিটেলস বলে দেবো আমরা। আর এই আমরা পৌঁছলাম খোয়াইয়ের হাটে। খোয়াইয়ের হাট বা সোনাঝুরি হাট। বিগত 20 বছর থেকে চলে আসা এই হাটটি শুধু বীরভূম জেলার মানুষের মনেই নয়, সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মনেই একটা আলাদা স্থান তৈরি করে নিয়েছে। অনেক দূর দূর থেকে মানুষ ছুটে আসে শুধু এই হাটটায় কেনাকাটা করবে বলে। এই সোনাঝুরির হাটে আপনারা শান্তিনিকেতনের যে এক্সক্লুসিভ জিনিসপত্রগুলো, যেমন কাঁথা স্টিচ বা চামড়ার কাজ, সেগুলো আপনি এই হাটেই পাবেন। আপনারাও এই হাটে আসুন আর এই সাঁওতাল অধিবাসীদের এই যে নাচ গান আনন্দ, এতে অংশগ্রহণ করুন। আজ ফিরে যাচ্ছি, তো মনটা একটু খারাপ, বুঝতেই পারছেন। তবে বিশ্বভারতী দেখতে পারলাম না, বন্ধ বলে বারবার বিশ্বভারতী গেটে চলে আসছি, একটু আশপাশটা ঘুরছি। কারণ শান্তিনিকেতন বলতে মেনলি আমরা বিশ্বভারতীই বুঝি। তো এখনও একটু ঘুরতে এলাম সকাল সকাল, আজকে দুপুরবেলার ট্রেন। তো একটু আশপাশটা ঘুরে আস্তে আস্তে আমরা ফেরত যাব। রুম অলরেডি আমরা ছেড়ে দিয়েছি, তো এবার যাচ্ছি একটু আশপাশটা ঘুরবো, ঘুরে তারপর ফেরত যাবো।
পর থেকে আসা হয়নি, সেই জন্য বিশ্বভারতীর নিউ রুলসগুলো জানি না। তবে এখন শুনছি যে বিশ্বভারতীতে কিছুদিন আগে যে দুর্ঘটনা ঘটেছিল, কিছু স্টুডেন্ট মারা গিয়েছিল, তারপর থেকে বিশ্বভারতীর ভিতরে মানে এমনি সময়ও আর কি কোনো ট্যুরিস্ট অ্যালাউড না। এটা বাইরে থেকেই ঘুরতে হবে। আর মিউজিয়ামটা খোলা আছে সবার জন্য, তবে এখনও খোলা নেই, ওটা 19 তারিখের পর খুলবে। এখন পুজো বলে বন্ধ আছে। বিশ্বভারতীর ভিতরে আগে যে আমরা ঢুকতে পারতাম, রামচন্দ্র দেবের স্ট্যাচুগুলো বা ওগুলো দেখতে পারতাম, প্রার্থনা ঘরে ঢুকতে পারতাম, ছাতিমতলা, এইসব একদমই বন্ধ। নর্মাল টাইমেও বন্ধ, টুরিস্টদের ভিতরে অ্যালাউড না। সেই রামচন্দ্র দেবের তৈরি করা বিখ্যাত মূর্তি সাঁওতাল পরিবার। এবারের মতো শান্তিনিকেতন ঘোরা শেষ, এবার ফেরার পালা। আমরা লাঞ্চ করে ট্রেনে উঠবো। কলকাতার মন খারাপের দিনে বিজয়ার শেষে এসেছিলাম মন ভালো করতে। শান্তিনিকেতন কোনোদিনই নিরাশ করে না, বাঙালি মাত্রই মন ভোলাতে শান্তিনিকেতন আসবেই আসবে। আপনারাও আসুন, নিজের মন ভালো করে যান। আবার দেখা হবে। আমাদের ভিডিওটা